শেষ অগ্রহায়ণের এক পড়ন্ত বিকেল। সমুদ্র তীরে অনেক মানুষের আনাগোনা। একটু পরই সূর্য অস্ত যাবে। সেই অস্তগামী সূর্যের রূপ দেখার জন্য এই সময় সবাই আর বাকিটুকু সমুদ্র করবে না তীরে নাকি? ভিড় জমায়। হাজারো মানুষের হাজারো রূপ, হাজারো ধরন ও গড়ন। প্রতিটি মানুষের জীবনই একটি গল্প কিংবা উপন্যাসের মতো। ভালো করে খেয়াল করলে দেখা যায় একই সময় একই জায়গায় অনেক মানুষ, কিন্তু কেউ মন থেকে হাসছে, কেউ বা মেকি হাসি হাসছে, কেউ অভিমানে মুখ ফুলিয়ে আছে, কেউ বা আবার ঝগড়া করছে সঙ্গীর সাথে, আবার কেউ পায়রার জোড়ার মতো ভালোবাসায় বাকবাকি করছে। কোলাহল থেকে বেশ কিছুটা দূরে, যেখানটায় লোকজন আর একেবারেই বাকিটুকু কম, করবে না নাকি? সেখানে এক সমুদ্র রঙের শাড়ি পরিহিতা দাঁড়িয়ে আছে সাগরের দিকে মুখ ফিরিয়ে, একা বিষণ্ণ এক পাষাণ প্রতিমার মতো। বাতাসে তার শাড়ির আঁচল আর মাথার চুল উঠছে। এতে বোঝা যাচ্ছে সে কোনো পাথরের প্রতিমা না, রক্ত মাংসের কোনো এক মানবী। মানবীটির নাম রূপন্তী, বয়স 30-এর মতো। প্রথাগত সুন্দরী বলতে যা বোঝায় সে তাই। গড়পড়তা বাঙালি মেয়েদের তুলনায় বেশ লম্বা, প্রায় 5 ফুট 7 ইঞ্চি লম্বা, কাঁচা সোনার বরণ গায়ের রং। দেবী মূর্তির আর মতো বাকিটুকু করবে না তার নাকি? চিকন তীক্ষ্ণ নাক, পাতলা ঠোঁট, দীর্ঘ আঁখি, পল্লব ঘেরা বাংময় 2 চোখ। এমন চোখের দিকে তাকিয়েই হয়তো কবি সাহিত্যিকরা কাব্য লিখেন। কিন্তু এই মুহূর্তে ওই 2 চোখে রাজ্যের বিষাদ ভর করেছে যেন। তার কাছাকাছি দুটি বাচ্চা ছেলে একটি ফুটবল নিয়ে নিজেরা খেলছে। বাচ্চা দুটির মধ্যে একটির বয়স 8, আরেকটির বয়স 5। কিছুক্ষণ পরপর তারা রূপন্তীকে এসে মা মা করে জড়িয়ে ধরছে আর খিলখিল করে হাসতে হাসতে দূরে চলে যাচ্ছে। আর কিন্তু বাকিটুকু করবে না এই নাকি? বিষাদ প্রতিমার কোনো দিকে খেয়াল নেই। সে অনিমেষ তাকিয়ে আছে ওই অস্তাচলগামী সূর্যের দিকে। বিশাল ক্ষমতাধর ওই সূর্যটা একটু পরই তার অপরিসীম ক্ষমতা বলে সমস্ত আকাশ, সমুদ্র আর পৃথিবীকে আবির রঙে রাঙিয়ে দিয়ে বিদায় নিবে পৃথিবী ছেড়ে। টুপ করে হারিয়ে যাবে ওই দূর দিগন্তে। সূর্যটা বিদায় বেলায় পৃথিবীকে ভালোবেসে প্রতিশ্রুতি দিয়ে যায় আবার ফিরে আসবার। সূর্য ফিরে আসে বারবার তার পৃথিবীর কাছে, কিন্তু কোনো কোনো মানুষ আর কেন বাকিটুকু করবে না আর নাকি? কখনো ফিরে আসে না? কেন কোনো কোনো মানুষ একেবারে হারিয়ে যায় জীবন থেকে? এত হাজার মানুষের ভিড়ে কেন একটাবার সেই বিশেষ মানুষটাকে দেখতে পাওয়া যায় না? এত সব মানুষের মাঝে কেন একটাবার ভুল করে হলেও সেই প্রিয় মুখটা খুঁজে পাওয়া যায় না আর কখনো? মানুষ অনেক সময় একটা খোলসের মধ্যে নিজেকে বন্দি করে রাখে, কিন্তু এমন সুবিশাল উদার প্রকৃতির সামনে এলে সেই খোলসটা বোধহয় আপনা থেকেই খুলে যায়। রূপন্তীও আজ অনেকদিন পর নিজের খোলস ছেড়ে নিজের আর মতো বাকিটুকু এসে করবে না নাকি? দাঁড়িয়েছে এই বালুকা বেলায়। নিজের মনের একটা গোপন কোঠরি, যেটা সে সযতনে তালাবন্দি করে রাখে, সেটাই আজ এই নির্জনে খুলে দেখছিল। এমন সময় পাশেই কেউ বলে উঠল, কেমন আছো রূপন্তী? অনেক অনেক দিন মাস পর যেন মহাকালের ওপার থেকে কেউ কথাটা বলল, তার খুব আপন ও পরিচিত স্বরে। খুব অবাক হয়ে সে দেখল, হ্যাঁ, সেই মানুষটাই। 6 ফুটের মতো লম্বা, সুন্দর স্বাস্থ্য, শ্যামবর্ণের মানুষটার সেই মায়াভরা বড় বড় উজ্জ্বল তারার মতো দুটি চোখ আজও একই আর রকম বাকিটুকু আছে। করবে না নাকি? এই চোখে একসময় তার জন্য ভালোবাসার সমুদ্র ছিল, আর ওই সমুদ্রে ছিল তার একচ্ছত্র অধিকার। মুখে সেই দুষ্টু মিষ্টি হাসি, যে হাসিতে একসময় সে দিশা হারাতো, যাকে সে এত হাজার মানুষের ভিড়েও খুঁজে ফিরে মাঝে মাঝে। হঠাৎ কোনো অলস কাঠফাটা রোদেলা দুপুরে যার কথা মনে হলে তার হৃদয় দিঘির জলের মতো শান্ত শীতল হয়ে যায়, যার কথা মনে হলে সে হাজার মানুষের মাঝে একা হয়ে যায়। সেই মানুষটাই আজ পথ ভুলে তার সামনে এসে দাঁড়িয়েছে। আসলেই সে, নাকি তার আর মনের বাকিটুকু ভুল? করবে না নাকি? পথ ভুলেই তো আসার কথা, কারণ সে বলেছিল এই জন্মে কোনোদিন রূপন্তীকে সে দেখতে চায় না। এভাবে কি দেখছো? আমি রূপম একেবারেই ভুলে গেছো? বুকের ভিতরে হাহাকার করে উঠল। অনেক অনেক কথা আর স্মৃতি হুড়মুড়িয়ে সামনে এসে দাঁড়ালো। এত যাকে খুঁজেছে, আজ সেই যখন অপ্রত্যাশিতভাবে সামনে এসে দাঁড়িয়েছে, তখন তার মুখে কোনো কথাই জোগাচ্ছে না। অথচ কত কথা সে বলে এই মানুষটার সাথে মনে মনে। অনেক চেষ্টায় সে শুধু বলল, তোমাকে ভুলি কেমন আর করে বাকিটুকু বলো? করবে না নাকি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওরা কি তোমার ছেলে?
বাচ্চা দুইজনকে দেখিয়ে জানতে চাইল রূপম। হ্যাঁ, আমার ছেলে। বাহ, বেশ ভালো জমিয়ে সংসার করছো দেখছি, খুশি হলাম দেখে। খুব জমিয়ে সংসার করছি। তুমি বিয়ে থা করনি? তুমি সংসারী হয়েছো তো? আমি তো অনেক অনেক বছর আগে বিয়ে করেছিলাম। এক মাঘী পূর্ণিমার রাতে কোনো এক অষ্টাদশী গলায় মালা পরিয়ে দিয়ে বলেছিল, এই জন্মে তো বটেই, সব জন্মেই নাকি আমি তার। সেই থেকে আমি তারই হয়ে আর বাকিটুকু করবে না রইলাম। নাকি? শুধু সেই আমার হলো না, আর সংসার করছি। ঘর ভরা বই, ইউনিভার্সিটিতে স্টুডেন্টস, ওরাই আমার সংসার। চোখের তারায় দুঃখ আর ভালোবাসা মিশিয়ে বলল রূপম। রূপন্তী তীব্র কষ্টে নীল হয়ে নির্বাক তাকিয়ে রইল শুধু। এভাবে তাকিও না, বুড়ো বয়সে মনের জোর কমে গেছে। এভাবে তাকালে এবার আর হয়তো ফিরে যেতে পারবো না। হার বিয়ে, সংসার, এই শব্দগুলোর সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। হয়তো আমার সংজ্ঞাটা তোমাদের সবার সাথে মিলবে না, তাই বলে মিথ্যে ভেবো না, যা বলেছি তা সত্যি। আর বাকিটুকু করবে না কেন নাকি? এভাবে নিজেকে বঞ্চিত করলে? নিজেকে নিজে বঞ্চিত করব সেই সাহস কিংবা অধিকার কোনোটাই আমার নেই। তুমি হয়তো আমার জীবনসঙ্গী হওনি, কিন্তু মনের সঙ্গী ঠিক হয়ে রয়েছো। আমার ঘরে হয়তো তোমার আশা হলো না, কিন্তু আমার মনে তোমার আসা যাওয়া চলে অবিরত। কাজেই বাহ্যিকভাবে না পেলেও তোমাকে আমি আমার মনের মাঝারে পেয়েছিলাম বহু বছর আগেই। তাই একবারেই বঞ্চিত হয়েছি, এটা ঠিক না। কেন এমন হলো বলো? কেন সেদিন আমাকে ফেলে চলে গিয়েছিলে? সেদিন যদি চলে না যেতে, তবে হয়তো আর আজ বাকিটুকু করবে না আমাদের নাকি? জীবন অন্যরকম হতো। তোমাকে ফেলে গিয়েছিলাম, কিন্তু ছেড়ে যেতে পারিনি কখনোই। মানুষ প্রিয়জনকে দেখার প্রার্থনা করে, আর আমি সবসময় চাইতাম যাতে তোমার সাথে কখনো দেখা না হয়। দূরে ছিলাম, কিন্তু কখনো এক মুহূর্তের জন্য ভুলিনি। তোমার কথা ভেবে ঘুম ভেঙেছে প্রতিটি সকালে, তোমার কথা ভেবেই ঘুমাতে গিয়েছি প্রতিটি রাতে। আমি তো কখনো ভুলতেই চাইনি। মনের মধ্যে অনির্বাণ শিখা হয়ে চলছো সব সময়। তাহলে এতদিন কেমন করেছিলাম বলো তো? আজ থেকে প্রায় 10 বছর আগের এক রাতের কথা মনে পড়লো দুজনেরই। রূপন্তীর আর বাকিটুকু বাবা করবে না নাকি? হঠাৎ করে একদিন বিনা মেঘে বজ্রপাতের মতো বাইরে থেকে বাসায় এসে ঘোষণা করলেন তিনি রূপন্তীর বিয়ে ঠিক করে এসেছেন। এত হুলস্থুল কিছু হবে না, ছেলেপক্ষ পরের রাতে এসে বিয়ে করিয়ে বউ নিয়ে যাবে। ঢাকায় বিয়ের পরের অনুষ্ঠান হবে, কেউ কাউকে দেখলো না, জানলো না। এমন বিয়েও কি সম্ভব? রূপন্তী ও তার মায়ের কোনো কথাই তার বদমেজাজি বাবার সামনে কখনোই টিকে না। সেদিনও তারা মুখ ফুটে কিছু বলতে পারল না। রূপমরা থাকতো রূপন্তীদের বাড়িরই নিচতলায়। যখন কোনো সময় যে কে কাকে আর ভালোবেসেছিল বাকিটুকু করবে না এই নাকি? দুজন জানতো না, শুধু জানতো একজনকে ছাড়া আরেকজন বাঁচতে পারবে না, একজন অন্যজনের অবিচ্ছেদ্য অংশ। বাবার কথা শুনেই দৌড়ে গিয়েছিল রূপন্তী রূপমদের ঘরে। তাকে দেখে রূপম হেসে বলেছিল, এমন বিরোহিনী রাধার মতো দৌড়াচ্ছ কেন? রূপন্তী সব খুলে বলল তাকে। ওই সময় রূপম বুয়েটের শেষ বর্ষে ছিল, আর রূপন্তী বাংলায় অনার্স প্রথম বর্ষে। বাস্তব বুদ্ধি সম্পন্ন রূপম জানতো একদিন এই দিনটার মুখোমুখি হতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি আর বাকিটুকু করবে না ভাবেনি। নাকি? ভেবেছিল পড়া শেষ হলে একটা চাকরি জোটাতে পারলে নিজের পায়ের নিচের মাটি শক্ত হবে, তখন লড়াই করা কিছুটা সহজ হবে। কিন্তু এ তো একেবারে ঢাল তলোয়ার ছাড়াই এক ধাক্কায় যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া। কোনো উপায় না পেয়ে রূপন্তীকে নিয়ে এসেছিল তার মায়ের কাছে, বলেছিল সব তাকে। সব শুনে তিনি বলেছিলেন, আমার মেয়েকেও যেন আমার মতো বদ্ধ কারাগারে জীবন কাটাতে না হয়, বন্দি হয়ে নিয়ে যাও তাকে অনেক দূরে, পালিয়ে যাও তোমরা এখান থেকে। আর বাকিটুকু করবে না নাকি? রূপম সে রাতে পালাতে পারেনি। বিবেক বুদ্ধি যাদের আছে তারাই যন্ত্রণায় জলে বেশি এই পৃথিবীতে। যার বিবেক নেই তার যন্ত্রণাও নেই। তার বিবেক তাকে এভাবে রাতের আধারে কাপুরুষের মতো পালাতে দেয়নি। সে রূপন্তীকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে চলে গিয়েছিল। সেই যে রাতের আধারে হারিয়ে গিয়েছিল 10 বছর পর, আজ আবার এই বালুকা বেলায় হঠাৎ দেখা হলো। পরদিন সকালে রূপন্তী একটা চিঠি পেয়েছিল। চিঠিতে লেখা ছিল, যদি এক মুহূর্ত তোমার সাথে বেঁচে থাকার অপরাধে আমার গর্দান যেত, আর তবুও বাকিটুকু করবে না আমি নাকি? তোমাকে চাইতাম। তোমার সাথে একটা মুহূর্তই শুধু বাঁচতে চাইতাম, কিন্তু শুধু আমার গর্দান নেওয়াতেই সব থামবে না। তোমার আমার পরিবারের বাকি সবাই প্রতি মুহূর্তে অপমান আর লাঞ্ছনায় মরবে। নিজের ভালোবাসার জন্য এত স্বার্থপর হতে পারলাম না। আমাকে ভুলে যেও শুধু এই জন্মের জন্য। পরের জন্মে ঠিক তোমাকে চাইবো আমি। ঈশ্বরকে বলবো
এক জীবন আমি কেমন রক্তাক্ত হৃদয় নিয়ে কতটা কষ্টে পার করেছি তার কেউ না জানো। তুমি তো জানো প্রভু, সব কষ্টের বিনিময় হলেও আমি আর পরজন্মে বাকিটুকু তোমাকে করবে না চাইবো নাকি? রূপ। তাই এই জন্মে আমার কষ্টের পরিমাণ বেশি হলেই ভালো। দেনা পাওনার হিসেবে জিতে যাওয়ার আমার সুযোগ থাকবে। রূপন্তী এই চিঠি পেয়ে কান্না করেনি, কোনো শোকের মাতম করেনি, কোনো পাগলামি করেনি। খুব শান্ত মুখেই বিয়ের পিঁড়িতে বসেছিল সেদিন। ভালো লাগা ভালোবাসা যা ছিল তা মনের ঘরেই গোপন কুঠুরিতে রেখে তালা বন্ধ করে দিল। নতুন জীবন শুরু করেছিল নতুনভাবেই, কিন্তু বিধাতার ইচ্ছেই ছিল অন্যরকম। তাই তো বিয়ের কিছুদিন না যেতেই তার অত্যন্ত সুদর্শন কেতা দুরস্ত আর বাকিটুকু করবে না নাকি? স্বামী নামে মানুষটির মুখোশ খুলে গেল। যে মানুষটা তার মন চেনার আগে শরীর চিনেছিল, ভালোবাসা বলতে যে শুধু শারীরবৃত্তীয় ভালোবাসাই বুঝতো, সেই স্বামী নামের মানুষটাকে অনেক চেষ্টা করেছিল ভালোবাসতে। কিন্তু মন বলে যে মানুষের কিছু একটা থাকতে পারে, এই বোধটাই তার স্বামীর ছিল না। সে তার স্বামীর অধিকারটুকু আদায় করেই খুশি থাকতো, হোক সেটা রূপন্তীর ইচ্ছেই কিংবা অনিচ্ছাই। অবশ্য রূপন্তীর ইচ্ছা অনিচ্ছা জানা কিংবা বোঝার জন্য তার কোনো রকম ইচ্ছেই ছিল না। তার নিত্য নতুন সঙ্গী লাগে, এক আর বাকিটুকু করবে না রূপন্তীকে তার নাকি? মন ভরে না। বাইরে সে যত ফিটফাট, ভেতরে সে ততটাই পচে যাওয়া ঘুণে ধরা একজন মানুষ। আর রূপন্তী মফস্বল থেকে ঢাকা শহরের এক নামকরা অভিজাত ব্যবসায়ী পরিবারের বড় ছেলের বউ হয়ে প্রথম দিকে সব কিছুতেই কেমন আটকে যেত তার। তারপর ধীরে ধীরে সব অভ্যাস হয়ে গেল। বেঁচে থাকা, সংসার করা, রান্না খাওয়া, বাচ্চা জন্ম দেওয়া, সব কিছুই হলো অভ্যাসের বশে। বুকের মাঝে হাজারো অভিমান চাপা দিয়ে সে দিন কাটায়, রাত পার করে। আর বাকিটুকু রাতের করবে না গভীরে নাকি? মন খারাপ হলে শুধু ওই তারাদের দেখে। তার বিয়ের 6 মাসের মাথায় তার মা ও 1.5 বছর পর বাবা মারা যাওয়ায় সে সত্যিকার অর্থেই অনাথ হয়ে গিয়েছিল। এই পরিবারে বউ হয়ে আসার পর তারা আর পড়তেও দেয়নি। চাইলেও সে ওই শিকল কেটে বেরোতে পারেনি আর। তাই সোনার খাঁচায় বন্দি হয়ে রইল সে আজীবন। কারো জীবন সঙ্গী হলো না। যার মনের সঙ্গী হলো তাকে কোনোদিন জীবনে পেল না। শুধু স্ত্রী নামের সম্পর্কটা টিকে আছে সামাজিক নিয়মে, আর নামের সাথে লেগে আছে কারো মিসেস হওয়ার ট্যাগ। এখন সে আর শুধু বাকিটুকু মৃত্যুর করবে না অপেক্ষা নাকি? করে। মৃত্যুই পারে তাকে মুক্তি দিতে। সন্তানদের জন্য শুধু তার চিন্তা। আর একটু বড় হলে সে নিশ্চিন্তে চোখ বুঝতে পারবে। হয়তো জীবনে অনেক তীব্র ইচ্ছে ছিল বলেই আরেকবার ওই মুখটা সে দেখতে পেয়েছে। হ্যাঁ, আর কোনো চাওয়া নেই, কোনো ইচ্ছে নেই আর। শেষ বিকেলের হুহু করে বয়ে যাওয়া বাতাসে রূপন্তীর শীত লাগছিল। দুপুরে বের হওয়ার সময় রোদ ছিল, তাই শীতের কোনো কাপড় নেয়নি। এখন ভালোই ঠান্ডা লাগছে। একটা ছেলে চা ফেরি করছিল। রূপম তাকে ডেকে বলল 2 কাপ চা দিতে। রূপন্তীকে বলল আর চা বাকিটুকু খাও, করবে না নাকি? গরম চা খেলে আর ঠান্ডা লাগবে না। শীতের কাপড় ছাড়াই বের হয়েছো কেন? বিয়ের আগের যেই রাতে রূপম চলে গিয়েছিল, সেই রাতেই সে বুক ভাঙা কান্নায় ভেঙে পড়েছিল। তারপর আর কখনো কোনো কারণেই কাঁদেনি। কিন্তু আজ রূপমের এই কথাটুকুতে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। 10 বছর যার সাথে কাটিয়ে দিল, আজও সে জানে না রূপন্তীর কি লাগবে না লাগবে। আর যার সাথে এক জীবন কাটাবে বলে একটা দিনও কাটায়নি, সেই মানুষটা আজ 10 বছর পরেও তার না বলা কথা চাওয়া আর বাকিটুকু করবে না নাকি? যায়। তাহলে কেন এমন পরিণতি তাদের? কোথায় কমতি ছিল তাদের ভালোবাসায়? রূপম পকেট থেকে রুমাল বের করে বলল, চোখ মুছো, তোমার ছেলেরা দেখলে মন খারাপ করবে। তোমার ছেলেদের নাম কি রেখেছো? শুভ আর রূপ। নাম দুইটা শুনে সন্ধ্যার অন্ধকারটুকু পৃথিবীতে নামার আগে রূপমের চেহারায় নেমে এলো যেন। মুখটা কালো করে মন উদাস করা গলায় সে বলল, জানো রূপন্তী, আমি তো স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি, তাই কষ্টগুলোকেও নিজের মাঝেই সামলে রাখি। কিন্তু যখন মনে হয় এমন দেব শিশুর মতো সন্তান আর বাকিটুকু আমারও করবে থাকতে না নাকি? পারতো, তখন অসহ্য যন্ত্রণা হয়। যখন কোনো জ্বরতপ্ত রাতে মনে হয় পাশে তুমি থাকলে শীতল হাত বুলিয়ে দিতে কপালে, তখন চিৎকার করে আমার বলতে ইচ্ছে করে, হে বিধাতা, আমার কি অপরাধ ছিল? কেন দিচ্ছ আমাকে এত শাস্তি? আর কত দীর্ঘদিন দীর্ঘ রাত আমি নির্বাসনে কাটাবো? আর কত? আমিও জানতে চাই, আর কত শাস্তি পাবো? বলো, আমাদের অপরাধ কি ছিল? আমি সুভাষিস চক্রবর্তী রূপম, আর তুমি ফাবিহা ইসলাম রূপন্তী। আর বাকিটুকু এই করবে না পৃথিবীতে নাকি? এটাই সবচেয়ে বড় অপরাধ আমাদের। তারপর সুদূর নীল সমুদ্রে দৃষ্টি ছড়িয়ে দিয়ে রূপম বলল, ওই যে দূর দিগন্তে
দৃষ্টির শেষ সীমানায় তাকালে মনে হয় আকাশ ও সাগর একসাথে মিশেছে। আদতে কিন্তু তা হয় না কখনো। আকাশ ও সাগরের মিতালি অনন্তকালের, কিন্তু কেউ কখনো কাউকে ছুতে পারে না। এক অনতিক্রম্য দূরত্ব আজীবন থেকে যায় তাদের মাঝে। আকাশের মেঘের ছায়া পড়ে সাগরের জলের বুকে, সেই মেঘ রং বুকে ধরে সাগর হয় সুনীল। আকাশ আর বাকিটুকু মুচকি করবে না এসে নাকি? তার নিজের ছবি দেখে জলের আয়নায়। আকাশের বুকে যখন ক্ষোভ জমা হয়, সেই অভিমানে সাগর হয় উত্তাল। একজনের অনুভূতি অন্যজনকে এতটাই ভাবায়। আর সাগর, সে তো দুই হাত বাড়িয়ে অবিরত দিগন্তে ছুটে যায় আকাশকে ছুতে। বুকের মাঝে ভালোবাসার বিশাল ঢেউ তুলে আপ্রাণ চেষ্টা করে যায় যদি তার আকাশকে একটাবারের জন্য হলেও ছোঁয়া যায়। কিন্তু হায়, যতই কাছে যায় আকাশ ততই দূরে চলে যায়। এটাই তাদের নিয়তি। আর বাকিটুকু এত করবে না ভাব, নাকি? এত ভালোবাসা, তবু তাদের মধ্যে আজীবনের বিচ্ছেদ। কেউ কোনোদিন কাউকে পাবে না, এটাই তাদের ভাগ্য। হতাশ রূপন্তী নিরাশ হয়ে বলল, কি নাম তবে এই মিতালির? কি নাম হবে এই ভালোবাসার? কোনো নাম নেই তাদের। কিছু ভালোবাসা থাকে আজীবন অনামা, শিরোনামহীন হয়ে। ফেরারি ভালোবাসা হয়ে ঘুরে বেড়ায়। কখনো কোনো মঞ্জিলে পৌঁছানো হয় না ওই ফেরারি ভালোবাসাদের। বেঁচে থাকুক তবে সেই অনামা শিরোনামহীন ভালোবাসারা, শুধু আমাদের আর হৃদয়ে বাকিটুকু করবে না নাকি? সমাপ্ত। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।